আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে বিজনেস টাইটানের পেজ থেকে আজকে ব্যবসা শিক্ষা অনুষদ অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের সর্বশেষ যে কোশ্চেন সমাধানটি রয়েছে অর্থাৎ মার্কেটিংয়ের সমাধান এর ক্লাসে স্বাগত জানাচ্ছি এবং আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ সাব্বির হোসেন, পড়ালেখা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা শিক্ষা অনুষদে। চলো কথা না বাড়িয়ে দেখা যাক আজকে মার্কেটিং কোশ্চেনটি কেমন ছিল। তো প্রথমেই সমাধান শুরু করার আগে যে বিষয়টি বলবো, আজকের মার্কেটিং কোশ্চেনটি কিন্তু অন্যান্য বিষয় থেকে তুলনামূলক সহজই ছিল। তো তোমরা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। তো চলো শুরু করা যাক। তো প্রথমে দেখো, এখানে যে বিষয়টা আছে সেটা হচ্ছে বিপণন মিশ্রণের কেন্দ্রবিন্দুতে কে থাকে। তো আজকে যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে আজকের মোস্ট অফ দ্য কোশ্চেন দেখা যাচ্ছে, যদি বলি পার্সেন্টেজ করি, তো বিপণন মিশ্রণ থেকে কিন্তু 4টা কোশ্চেন আসছে। তো বিপণন মিশ্রণটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল এইবারের জন্য। তো দেখো, প্রথমেই আছে বিপণন মিশ্রণের কেন্দ্রবিন্দুতে থাকে। তো আমরা যদি প্রথম 3টে অপশন দেখি, অর্থাৎ এখানে দেখো প্রথমে আছে এজেন্ট, তারপরে আছে পাইকার এবং তারপরে আছে কিন্তু উৎপাদক। তো এই 3টা বিষয় দেখো, এই 3টা কিন্তু আমাদের হচ্ছে বিপণন মিশ্রণের সাথে সম্পর্কযুক্ত নয়। বিপণন মিশ্রণ এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন চ্যানেল বা বন্টন প্রণালীর সাথে সম্পর্কযুক্ত। তো কীভাবে বন্টন প্রণালীর সাথে সম্পর্কযুক্ত? কারণ বন্টন প্রণালীর সাথে সম্পর্কযুক্ত এজন্য যে আমরা যখন একটা পণ্য উৎপাদন করি এবং পণ্যটা হচ্ছে আমাদের কাজ কি, ভোক্তার কাছে পৌঁছানো। আমাদের ভোক্তা হচ্ছে একেবারে লাস্টে অবস্থান করে। তো আমরা যখন পণ্য উৎপাদন করি, একেবারে এইখান থেকে উৎপাদক থেকে শুরু করে তারপরে মাঝখানে হচ্ছে পাইকার থাকে, এরপরে হচ্ছে খুচরা যারা হচ্ছে আমাদের ক্রেতা থাকে, যারা ব্যবসা করবে, খুচরা ক্রেতা যারা থাকে বা রিটেইল ট্রেডের যারা থাকে তারা অবস্থান করে, এবং লাস্টে কিন্তু ভোক্তা বা ক্রেতা অবস্থান করতে পারে, ভোক্তা বা ক্রেতা। এখন কথা হইলো, এই মাঝখানের এরা হচ্ছে কিন্তু বন্টন প্রণালীর মধ্যস্থকারী বা মিডলম্যান। তো অনেক সময় দেখা যায় যে পাইকার না, অনেক কোম্পানি থাকে, যেমন তোমরা মার্সেলের ক্ষেত্রে খেয়াল করতে পারো, মিনিস্টার শোরুমের ক্ষেত্রে খেয়াল করতে পারো, সেখানে কিন্তু এজেন্ট দেয়। তো এইখানে উৎপাদক, পাইকার বা বলো বা এজেন্ট বলো বা খুচরা বিক্রেতা বলো, এরা কিন্তু হচ্ছে তোমার ডিস্ট্রিবিউশন চ্যানেল বা বন্টন প্রণালীর সাথে সম্পর্কযুক্ত। তো আমাদের এইখানে কিন্তু যেটা চাইছে সেটা হচ্ছে যে আমাদের হচ্ছে বিপণন মিশ্রণের কেন্দ্রবিন্দুতে কে অবস্থান করছে। তো জেনারেলি আমরা যেহেতু এটা বললাম এটা ডিস্ট্রিবিউশন চ্যানেলের অন্তর্ভুক্ত, সেহেতু কিন্তু এরা উত্তর হবে না। তো ভোক্তা কেন অবস্থান করে? বিপণনের সকল কার্যাবলী যেটা সংঘটিত হয় সব কিন্তু হচ্ছে তোমার ক্রেতাকে ঘিরে। এই যে ভোক্তা, এই যে একে ঘিরে কিন্তু মানে কার্যাবলীটা আবর্তিত হয়। তো অনেক ক্ষেত্রে দেখবা, তোমরা দেখেছো যে ভোক্তাকে বলা হয় ভোক্তাই রাজা। অর্থাৎ ভোক্তা হচ্ছে, যদি আমরা একটা বক্সের মতো চিন্তা করি মার্কেটিংয়ের যে কার্যাবলীগুলো, তো এই বক্সের মাঝখানে অবস্থান করা হচ্ছে ভোক্তা। এই বক্সের চারিপাশে যদি মার্কেটিংয়ের যে কার্যাবলী বা বিপণনের কার্যাবলীগুলো সংগঠিত হয়, তো এইখানে যে উত্তরটা হবে সেটা হচ্ছে বিপণন মিশ্রণের কেন্দ্রবিন্দুতে অবস্থান করে ভোক্তা। তো এইটা হচ্ছে উত্তর। এর পরেরটা দেখো, এর পরেরটা হচ্ছে কোনটি কার্যকারী বাজার বিভক্তিকরণের বৈশিষ্ট্য নয়। তোমরা বাজার বিভক্তিকরণ সম্পর্কে 5টা বৈশিষ্ট্য কিন্তু পড়েছিলে। তো তার ভিতরে কিন্তু রয়েছে পরিমাপযোগ্য বাজার বিভক্তিকরণ, অর্থাৎ কার্যকারী বাজার বিভক্তিকরণ সম্পর্কে যে 5টা বৈশিষ্ট্য পড়েছিলে তার ভিতরে কিন্তু পরিমাপযোগ্য, মেজারেবল, তারপর প্রবেশযোগ্য, কর্মোপযোগী, এই 3টা বিষয় কিন্তু ছিল না। এবং তোমাদের যে বিগত ভাইয়ারা কিন্তু যে সমাধানগুলো দিয়েছে, এবং সেখানে কিন্তু তারা বলেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসায় শিক্ষা অনুষদ বলবো অন্যান্য অনুষদের জন্য যারা প্রস্তুতি নিচ্ছে সবার জন্য কিন্তু এই 9 শব্দটা খুবই ইম্পর্টেন্ট। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা টিচার থাকে, যারা কোশ্চেন সাজায়, তারা কিন্তু এই 9 শব্দটাকে খুবই পছন্দ করে। তো তোমাকে অবশ্যই দেখতে হবে কোশ্চেনে কোনো 9 শব্দ আছে কিনা। তো 9 যদি থাকে তাহলে কিন্তু তোমাকে হচ্ছে খুব সুন্দরভাবে করতে হবে। এমন হয় যে লাস্টের দিকে কোশ্চেন অ্যান্সার করে তুমি মানে পরীক্ষার রুম থেকে বের হয়ে আসছো, কিন্তু দেখা যায় যে তুমি মনে করছো তোমার অনেক হয়েছে, কিন্তু এই 9 শব্দের কারণে কিন্তু অনেক ক্ষেত্রে তুমি পারবা না। তো দেখো, এখানে কিন্তু 3টা, এই যে 5টা বৈশিষ্ট্য ছিল তার ভিতরে কিন্তু এই 3টা ছিল না হচ্ছে এই নির্ভরযোগ্য, অর্থাৎ কার্যকরী বাজার বিভক্তিকরণের বৈশিষ্ট্য 9 হচ্ছে নির্ভরযোগ্য। এরপরেরটা দেখো, কোনটি পণ্যের সত্যগত উপযোগ সৃষ্টি করে? উপযোগ বলতে কি? উপযোগ বলতে কিন্তু আমরা বুঝি যে কোনো জিনিসের অভাব পূরণের সক্ষমতাকে বোঝায়, অর্থাৎ সক্ষমতা বা সামর্থ্যকে বোঝায়। তো এর ভিতরে দেখো, প্রথমে আমাদের অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে, আমরা উপযোগ সম্পর্কে পড়েছি। তো এখানে আমরা প্রথমে আছে পরিবহন। পরিবহন হচ্ছে আমাদের এক ধরনের উপযোগ সৃষ্টি করে, অর্থাৎ আমরা এক স্থানে যখন পণ্য উৎপাদন করি, আমাদের পণ্যটা হচ্ছে কিন্তু ক্রেতা থাকে সারা দেশব্যাপী বা পৃথিবীর হচ্ছে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে, অর্থাৎ উৎপাদনের স্থান এবং ক্রেতার অবস্থান এটা কিন্তু সবসময় সমান জায়গায় বা একই জায়গায় থাকে না। তো এই ক্ষেত্রে আমার কী করতে হয়? ক্রেতার কাছে কিন্তু পণ্যটা পৌঁছাতে হয়। তো দেখো, এরপরে
গুদামজাতকরণ অর্থাৎ আমাদের এক সময়ের যে উৎপাদিত পণ্য সেটা কিন্তু বছরের সারা বছর কিন্তু আমাদের ইউজ হয়। যেমন আমাদের আলু যখন উৎপাদন হয় তখন কিন্তু এটা হচ্ছে বিপুল পরিমাণে উৎপাদন হয়, কিন্তু আলুর সিজন বা মৌসুম এটা কিন্তু সারা বছর ব্যাপী নয়। এরপরে আছে আমাদের ক্রয় বিক্রয়, অর্থাৎ ক্রয় বিক্রয় পণ্য উৎপাদনের পরে কিন্তু সংগঠিত হয়। আর ক্রয় বিক্রয় কিন্তু মালিকানা সত্ত্বগত উপযোগ সৃষ্টি করে। এরপরে দেখো বিজ্ঞাপন হচ্ছে আমাদের জ্ঞানগত বা তথ্যগত যে বাধাটা থাকে একটা পণ্য সম্পর্কে আমরা কি জানতে চাচ্ছি সেটার মাধ্যমে, সেটা বিজ্ঞাপনের মাধ্যমে কিন্তু তুলে ধরা হয়। তো আমরা দেখলাম পরিবহন হচ্ছে স্থানগত উপযোগ সৃষ্টি করে, অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে পণ্যটাকে পৌঁছায়, এবং গুদামজাতকরণ যেটা রয়েছে একটা সময়ের উৎপাদিত পণ্য সেটা কিন্তু আমাদের হচ্ছে সারা বছর ব্যাপী আমরা যাতে ইউজ করতে পারি বা ব্যবহার করতে পারি সেটার চাহিদা কিন্তু মেটায়। তো এইখানে আমাদের কি চাইছে সেটা হচ্ছে সত্যগত উপযোগ। সত্যগত মানে কি? অধিকারগত, অর্থাৎ আমরা একজনের থেকে পণ্যটা নিলাম, তার কাছ থেকে আমরা মালিকানাটা নিয়ে নিচ্ছি। তো এই মালিকানাটা সাপোজ তুমি একটা চিপস কিনতে গেছো, ধরো আমাদের ছোটো থেকে যে ধরনের চিপসটা ইউজ করি সেটা হচ্ছে প্রাণ ক্র্যাকার্স। তো এই চিপসটা যখন তুমি কিনতে যাবা 10 টাকা দিয়ে তুমি যখন চিপসটা কিনছো, তো চিপসের মালিক প্রথমে ছিল ওই তোমার খুচরা বিক্রেতা, সে কিন্তু তোমাকে চিপসটা হস্তান্তর করে দেওয়ার পরপরই এর পুরো যে মালিকানাটা থাকছে সেটা কিন্তু তুমি পেয়ে যাচ্ছ। অর্থাৎ এইখানে কিন্তু আমাদের উত্তর, অর্থাৎ সত্যগত উপযোগ সৃষ্টি হয়েছে এই ক্রয় বিক্রয়ের মাধ্যমে। যখন আমরা একটা প্রতিষ্ঠান থেকে যখন পণ্যটা কিনছি তখন কিন্তু তার মালিকানাটা আমি পুরো পেয়ে যাচ্ছি। তো আমাদের এই উত্তরটা কিন্তু ক্রয় বিক্রয়। এরপরে বিজ্ঞাপন তো অলরেডি বলেছি যে এটা হচ্ছে আমাদের তথ্যগত উপযোগ সৃষ্টি করে, তো এখানে উত্তর হবে ক্রয় বিক্রয়। এরপরেরটা হচ্ছে নিচের কোনটি পণ্যের উপাদান নয়? পণ্যের উপাদানের ভিতরে, অর্থাৎ আমরা 4P সম্পর্কে যখন পড়েছিলাম তখন কিন্তু পণ্যের উপাদান সম্পর্কে পড়েছিলাম। তোমরা 4Pতে দেখবা, 4Pতে আমাদের আছে কি? 4Pতে কিন্তু প্রোডাক্ট, প্রাইস, প্লেস অ্যান্ড লাস্টলি প্রমোশন। তো এইখানে আমাদের যে প্রোডাক্ট ছিল, প্রোডাক্টের বা পণ্যের যে অন্তর্ভুক্ত কয়েকটি বিষয় ছিল, তোমরা যদি মুখস্থ করে থাকো তাহলে কিন্তু ওইখানে বুঝতে পারবা যে একটা পণ্য যখন আমরা বাজারে ছাড়বো তার গুণমান কিন্তু ক্রেতাকে হচ্ছে আকৃষ্ট করে। আর যেহেতু 4Pর যে কার্যক্রম, অর্থাৎ আমরা যে একেবারে প্রথমে পড়লাম এটা ভোক্তাকে ঘিরেই হয়, 4P বা বিপণন মিশ্রণ দুইটা শব্দই কিন্তু সিমিলার। তো এই 4Pর যে কার্যক্রম সেটা কিন্তু ক্রেতাকে ঘিরেই হয় বা ভোক্তাকে ঘিরেই হয়। এখন দেখো একটা পণ্যের গুণমান যদি ভালো না হয় তখন কিন্তু ক্রেতা ওই পণ্যটা কিনতে রাজি হবে না। তো অবশ্যই কিন্তু এই পণ্যের উপাদানের ভিতরে আমাদের এই গুণমানটা থাকবে। তারপরে পণ্য ডিজাইন যদি না থাকে, অনেক ক্ষেত্রে দেখা যায় পণ্যের হচ্ছে ডিজাইন কিন্তু ক্রেতাদেরকে অনেক বেশি আকৃষ্ট করে। তো দেখা যায় একটা ক্রেতা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, দেখতে দেখতে হঠাৎ করে একটা পণ্য দেখলো, পণ্যের ডিজাইনটা দেখে ভালো লাগলে কিন্তু অনেক ক্ষেত্রে কিনি। আমরা কি বেশিরভাগ ক্ষেত্রে কী করি? কাপড় যে পোশাকগুলো থাকে আমরা সেই ক্ষেত্রে কিন্তু সেটা ডিজাইন দেখে কিনি, এবং যে কোনো ভিজিবল যে প্রোডাক্টগুলো আছে সেগুলোর ডিজাইন কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরপরে আমাদের আছে মজুদ। মজুদকে ইংলিশে বলা হয় ইনভেন্টরি। মজুদ কখনোই একটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য মানে ভালো বলা যাবে না, আবার খারাপও বলা যাবে না, কারণ বাজারের চাহিদার উপর নির্ভর করেই কিন্তু মজুদটা হচ্ছে ডিফাইন করা হয়। অর্থাৎ বাজারের চাহিদা কেমন সেই অনুযায়ী পণ্য মজুদ আমার থাকতে হবে। তো এরপরে দেখো ব্র্যান্ড নাম। একটা প্রতিষ্ঠান, যেমন আমরা বিজনেস টাইটানের পেজ থেকে ক্লাস নিচ্ছি, তো বিজনেস টাইটান কিন্তু একটা ব্র্যান্ড নাম রয়েছে। ঠিক তেমনি আমরা যদি প্রাণের কথা চিন্তা করি বা আমরা যদি এসিআইয়ের কথা চিন্তা করি, এদের কিন্তু একটা ব্র্যান্ড নাম রয়েছে। তো এই নাম অনুযায়ী কিন্তু পণ্যটাকে ডিফাইন করা হয়। তো দেখো আমরা যখন পটেটো চিপসের কথা বললাম তখন কিন্তু প্রাণ ক্র্যাকার্স বলবো, তো প্রাণকে কিন্তু ডিফাইন করছে তার ব্র্যান্ড নাম বা এই পটেটো চিপসকে। তো এইখানে আমাদের উত্তর হবে মজুদ। মজুদ কেন হবে? মজুদটা হবে এই জন্য যে আমার ব্যবসায়িক প্রতিষ্ঠানে পণ্য যখন সব কিছু সংগঠিত হচ্ছে, অর্থাৎ ধরো তোমার একটা চিপসের প্রতিষ্ঠান, তো চিপসের প্রতিষ্ঠানে যে চিপসগুলো আছে এই চিপসগুলো ধরো এখানে মজুদ আছে। তো চিপসগুলো কখন মজুদ আছে? যখন এটা সকল কার্যাবলী শেষ হয়েছে, অর্থাৎ এটা গুণমান মেনটেন করা হয়েছে, এটা ডিজাইন মেনটেন করা হয়েছে, অথবা এটার ব্র্যান্ড নামও কিন্তু রয়েছে। তো এই লাস্টলি যেটা আসছে সেটা হচ্ছে মজুদ। তো আমার এখানে উত্তর চেয়েছে যে নিচের কোনটি পণ্যের উপাদান নয়, অর্থাৎ 4Pর অন্তর্ভুক্ত যে প্রোডাক্ট তার উপাদান নয়। তোমরা যদি 4P দেখো তাহলে অবশ্যই এখানে বুঝতে পারবা। তো এরপরে আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, প্রোডাক্ট লাইফ সাইকেল বা পণ্যের জীবনচক্র। এইটা হচ্ছে কিন্তু, অর্থাৎ একটা পণ্য যখন উৎপাদিত হয়, পণ্য জীবনচক্র কাকে বলে সেটা জানতে হবে। একটা পণ্য যখন উৎপাদিত হয় তো সেটার উৎপাদন থেকে শুরু করে বাজার থেকে সেটা হারিয়ে যাওয়া পর্যন্ত যে ধরনের কার্যগুলি সংগঠিত হয় সেটাকে আমরা পণ্যের জীবনচক্র বলি। তো এই ক্ষেত্রে কিন্তু 5টা ধাপ আমরা মেনটেন করি, তো অনেকে আবার 4টা ধাপে মেনটেন করে। তো এখানে আমাদের দেখো যে ধাপগুলো রয়েছে প্রথম থেকেই, সেটা হচ্ছে উন্নয়ন, সূচনা, প্রবৃদ্ধি, পূর্ণতা এবং লাস্টলি হচ্ছে আমাদের পতন।
তো এই 5টা ধাপ, তো অনেকেই মনে করে উন্নয়ন এবং সূচনা এরা একটাই ধাপ। তো যাই হোক, তো এইখানে 5টা ধাপ রয়েছে। প্রথমে একটা পণ্যের বা একটা বিষয় সম্পর্কে বাজারের যে আমাদের চাহিদা বা যে অভাবটা রয়েছে সেটার ভাবনা চিন্তা করা হয় এবং আইডিয়া জেনারেট করা হয় বা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করা হয়। এরপরে আসে সূচনা। এই স্তরে এসে কিন্তু বাজারে পণ্যটি প্রথমবারের মতো পরিচিত হচ্ছে এবং এই স্তরে কিন্তু অনেক ক্ষেত্রে মুনাফা ঋণাত্মক থাকে, অনেক ক্ষেত্রে নয়, বেশিরভাগ ক্ষেত্রে। এরপরে পণ্যটা বিক্রয় বৃদ্ধি শুরু হয়, অর্থাৎ বিক্রয় বিপুল হারে বাড়তে থাকে, বিক্রয় অধিকতর হারে তোমার এখানে অধিকতর হয়। এরপরে যেটা আসে সেটা হচ্ছে পূর্ণতা, যেটা প্রতিটা প্রতিষ্ঠানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ম্যাচিউরিটি বা পূর্ণতা প্রতিটা প্রতিষ্ঠানের জন্যই খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই স্তরে এসে কিন্তু বিক্রয় সর্বোচ্চ হয় এবং এর মুনাফাও কিন্তু সর্বোচ্চ হয়, সাথে সাথে প্রতিযোগী সংখ্যাও সর্বোচ্চ হয়ে যায়। কিন্তু এইখানে যে বিষয়টা আমার সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রবৃদ্ধি স্তরে যে হারে আমার বিক্রয়টা বাড়তে থাকে, পূর্ণতা স্তরে কিন্তু সেটা অতটা বাড়তে থাকে না, এটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকে, কারণ আমাদের পূর্ণতার পরে কিন্তু অবস্থান করছে পতন স্তর, যে স্তরে এসে কিন্তু বাজার থেকে পণ্যটা হারিয়ে যাবে। সুতরাং প্রবৃদ্ধি স্তরে সব থেকে বিক্রয় আমাদের যে বৃদ্ধির হার সেটা হতে থাকে এবং পূর্ণতা স্তরে কিন্তু এটা আস্তে আস্তে কমতে থাকে, কারণ পূর্ণতার পরে রয়েছে পতন। তো আমাদের এখানে যে উত্তরটা চেয়েছে সেটা হচ্ছে পণ্যের জীবনচক্রের কোন স্তরে এসে বিক্রয় প্রবৃদ্ধি কমতে থাকে। তো দেখো, পণ্য উন্নয়ন দেখলাম, সূচনা দেখলাম, প্রবৃদ্ধি দেখলাম, এগুলো তো উত্তর না, তোমরা অলরেডি জেনে গেছো। তো উত্তর হবে আমাদের পূর্ণতা বা ম্যাচিউরিটি। এরপরেরটা দেখো, নিচের কোনটি বাজারজাতকরণ মিশ্রণের উপাদান নয়? তো আমরা অলরেডি বলে ফেলেছি যে আজকে কিন্তু 4টা কোশ্চেন কিন্তু এই 4 পিস বা বাজারজাতকরণ মিশ্রণ বা ইজি ম্যাকার্থি যে মার্কেটিং মিক্স রয়েছে সেখান থেকে কিন্তু আসছে। তো এইখানে দেখো প্রথমে কি কি আছে 4 পিতে, আমি অলরেডি বলে ফেলেছি এটা। 4 পিতে আমাদের কিন্তু রয়েছে প্রোডাক্ট, অর্থাৎ 4টা পি সমন্বয়, প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন। দেখো এইখানে কিন্তু প্রোডাক্ট আছে যেটা 4 পি এর অন্তর্ভুক্ত এবং এই যে 9 শব্দটা কিন্তু লাস্টে আছে, এইটাকে খেয়াল করতে হবে। এইটাই হচ্ছে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্য বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রশ্ন না পারার একটা অন্যতম কিন্তু নিয়ামক বলতে পারো। তো দেখো প্রোডাক্ট আছে যেটা হচ্ছে পণ্য, তো প্রাইস এটা হচ্ছে আছে, প্লেস আছে, নেই প্রমোশন। তো এইখানে আমাদের বলছে যে নিচের কোনটি বাজারজাতকরণ মিশ্রণে অন্তর্ভুক্ত নাই, তাহলে কিন্তু এই 4টার ভিতরে কিন্তু মুনাফা বা প্রফিট এই শব্দটা কিন্তু নাই। তো উত্তর হবে এখানে কোনটা? মুনাফা। এরপর হচ্ছে পণ্য থেকে পণ্যের অনুভূত সুবিধা ও পণ্যের জন্য ব্যয়িত অর্থের পার্থক্য, অর্থাৎ পণ্য আমি যে টাকা দিয়ে কিনছি, সাপোজ আমি 20 টাকা দিয়ে একটা প্রোডাক্ট কিনলাম, 20 টাকা দিয়ে প্রোডাক্ট কিনে আমি ওর থেকে কী ধরনের সুবিধা পাইছি সেটার যে পার্থক্য, এটাকে বলা হয় আমার কি, এটার পার্থক্য বলা হয় ক্রেতা ভ্যালু। কী জন্য ক্রেতা ভ্যালু বলা হয়? ক্রেতা ভ্যালু এই জন্য বলা হয় যে আমি যেভাবে ব্যবহার করছি ওর থেকে আমি কী ধরনের সুবিধা পেয়েছি। এখন কথা হইলো এইখানে কিন্তু তোমার আছে ক্রেতা আনুগত্য, ক্রেতা সন্তুষ্টি, ক্রেতা ভ্যালু এবং বিনিময়। তো বিনিময় জিনিসটা যদি দেখি, লাস্ট থেকে আমরা শুরু করি। বিনিময় জিনিসটা হচ্ছে যখন আমি একটা দোকানে গিয়ে ওই প্রোডাক্টটা কিনছি তখন কিন্তু আমার হচ্ছে বিনিময়টা হয়ে যাচ্ছে, অর্থাৎ আমি কিন্তু ওই বিক্রেতার কাছ থেকে কিন্তু আমি পণ্যটা নিয়ে আসছি, এটা কিন্তু বিনিময়। এরপর আসছে ক্রেতা আনুগত্য। ক্রেতা আনুগত্য কখন সৃষ্টি হবে? যখন আমরা কিন্তু ক্রেতা সন্তুষ্ট করতে পারবো, অর্থাৎ একটা ক্রেতাকে যখন সন্তুষ্ট করতে পারছি তখনই কিন্তু সে আমাদের কাছে লয়াল কাস্টমার হিসেবে আগত হবে এবং প্রতিষ্ঠানে কিন্তু থেকে যাবে। তো ক্রেতা আনুগত্য তখনই সৃষ্টি হবে যখন ক্রেতা সন্তুষ্টি। তো আমি এইখানে প্রশ্নে যেটা আছে সেটা হচ্ছে পণ্য থেকে পণ্যের প্রাপ্ত সুবিধা ও পণ্যের জন্য আমি যে অর্থ ব্যয় করেছি সেটার পার্থক্য। তো এটার উত্তর হবে ক্রেতা ভ্যালু। ক্রেতা ভ্যালু, কারণ ক্রেতা ভ্যালু হচ্ছে তোমার, আমি একটা 20 টাকার পণ্য কিনে হচ্ছে আমার এইখান থেকে মনে হতে পারে যে আমি পণ্যটা কিনে ঠকে গেছি, বা অনেক ক্ষেত্রে মনে হতে পারে যে পণ্যটা কিনে আমার ভালোই লাভ হয়েছে। তো এটা আমার উপর ডিপেন্ড করবে। তো এটা যেটাই হোক না কেন, আমার ভালো লাগুক বা খারাপ লাগুক, সেটার উত্তর হচ্ছে ক্রেতা ভ্যালু। কিন্তু যখন ভালো লাগবে সেটাকে আমরা বলছি ক্রেতা সন্তুষ্টি। এরপরে দেখো, পরিবহন বিপণন মিশ্রণের কোন উপাদানের উপ উপাদান? পরিবহন বিপণন মিশ্রণের কোন উপাদানের উপ উপাদান? তো এইখানে দেখো আমরা স্থানগত উপযোগ বলতে গিয়ে বলেছিলাম যে বাংলাদেশ বলো বা তোমার পৃথিবীর যে কোনো দেশই বলো বা পুরো পৃথিবীর এক স্থানে হচ্ছে পণ্য উৎপাদিত হয়, কিন্তু ক্রেতা থাকে সারা দেশব্যাপী বা পুরো বিশ্বব্যাপী। এখন ক্রেতার কাছে পণ্যটা পৌঁছায় দেওয়া কিন্তু আমার প্রধান কাজ, কারণ পণ্য উৎপাদন করা হয়েছে বিক্রয়ের জন্য এবং কিনবে কে? ক্রেতা। তো এখন দেখো পণ্য আছে, মূল্য আছে এবং প্রসার আছে। তো এইখানে যেটা উত্তর সেটা হচ্ছে স্থান, অর্থাৎ এক স্থান থেকে পণ্য আমি অন্য স্থানে
আমার কী করতে হবে, পৌঁছায় দিতে হবে, অর্থাৎ ক্রেতার কাছে পৌঁছায় দিতে হবে। এবং এই কাজটা কে করে? এই কাজটা করে কিন্তু পরিবহন অর্থাৎ ট্রান্সপোর্টেশন। সেটা হোক তোমার হচ্ছে গাড়ি যেটা থাকে সেটা হইতে পারে, তুমি হচ্ছে তারপর হচ্ছে পানি পথে করতে পারো বা বিমান পথে করতে পারো। তো যেভাবেই করো না কেন সেটা কিন্তু পরিবহন। এখানে উত্তর হবে স্থান, অর্থাৎ বিপণন মিশ্রণের স্থানের উপাদান হচ্ছে তোমার পরিবহন। এরপরে যেটা রয়েছে পার্ট, এটা কিন্তু পণ্যের মান ব্যবস্থাপনার খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তো এটার হচ্ছে ডিরেক্ট উত্তর হবে, সেটা হচ্ছে দেখো এখানে প্রোগ্রাম এভ্যালুয়েশন রিভিউ টেকনিক। তো প্রোগ্রাম এভ্যালুয়েশন অ্যান্ড রিভিউ টেকনিক হয়, তো জেনারেলি কোশ্চেন এটাই ছিল। তো এখানে দেখো আরও উত্তর আছে যেগুলো এর সাথে যায় না, যে প্রোগ্রাম এভ্যালুয়েশন অ্যান্ড রেজাল্ট টেস্ট, তারপরে প্রোগ্রাম এভ্যালুয়েশন রেজাল্ট টেকনিক, প্রোগ্রাম এভ্যালুয়েশন রিভিউ টেস্ট। তো উত্তর হবে প্রোগ্রাম এভ্যালুয়েশন অ্যান্ড রিভিউ টেকনিক। তো এখানে আমাদের উত্তরটা হচ্ছে এ। তো এগুলো কিন্তু এই ধরনের যে সংক্ষিপ্ত রূপ এগুলো কিন্তু মুখস্থ রাখতে হয়। এরপর হচ্ছে গুদামজাতকরণ কোন ধরনের উপযোগ সৃষ্টি করে, এটাও খুব সহজ প্রশ্ন। এবং এর আগে কিন্তু আমি এটা নিয়েও বলেছি যে বছরে একটা সময় পণ্য উৎপাদিত হয়, কিন্তু এটা চাহিদা থাকে পুরো বছর জুড়ে। তো এই পুরো বছর জুড়ে চাহিদা মেটাতে গেলে কিন্তু আমার পণ্যটাকে কী করতে হবে, সংরক্ষণ করতে হবে। এই কাজটা করে হচ্ছে আমাদের গুদামজাতকরণ। আর গুদামজাতকরণ কী ধরনের উপযোগ সৃষ্টি করে, অর্থাৎ একটা সময়ের পণ্য আরেকটা সময়ে আমাদের ব্যবহারের সুযোগ সুবিধা দিচ্ছে। এই জন্য আমরা এটাকে বলছি যে গুদামজাতকরণকে সময়গত উপযোগ সৃষ্টি করে। এখানে রূপগত উপযোগ হচ্ছে আমাদের প্রকৃতি প্রদত্ত সম্পদকে আমরা আকার আকৃতি পরিবর্তনের মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী করছি। এক স্থানে পণ্য আরেক স্থানে নিয়ে স্থানগত উপযোগ সৃষ্টি করছি। একজনের কাছ থেকে পণ্য নিয়ে আরেকজনকে দিয়ে অর্থের বিনিময়ে যে আদান প্রদান হচ্ছে এটা সত্যগত উপযোগ সৃষ্টি করে। তো আমাদের উত্তর হবে গুদামজাতকরণ কী সৃষ্টি করে, আমাদের সময়গত উপযোগ সৃষ্টি করে। এরপরে একেবারে লাস্ট কোশ্চেন, যেটা নিচের কোনটি স্থির ব্যয় বা ফিক্সড কস্ট নয়। তো এইখানে তুমি দেখো প্রথমে আছে কাঁচামালের খরচ, এরপরে আছে আমাদের বিমা প্রিমিয়াম। বিমা প্রিমিয়ামটি কিন্তু আমাদের একটা নির্দিষ্ট হারে হয়, অর্থাৎ আমি যে কয় টাকার বিমা করব এটা হচ্ছে বিভিন্ন বছর বা মাসে আমাদের কিন্তু স্প্রেড করে দেওয়া হয়, এবং আমাদের ওই টাইম অনুযায়ী কিন্তু বা ওই সময় অনুযায়ী কিন্তু এটা সেই পরিমাণে টাকা দিতে হয়। কিন্তু সুতরাং প্রতিষ্ঠানের লস হোক বা লাভ হোক এটা কিন্তু পরিবর্তন হবে না। এটা যদি 20,000 টাকা হোক বা 2,000 টাকা হোক এটা কিন্তু আমাকে দিয়ে যেতে হবে, অর্থাৎ এটা স্থির। এরপরে হচ্ছে বেতন। আমার কর্মচারী যে থাকবে, যারা 10 জন কর্মচারী আছে, তো আমার প্রতিষ্ঠানে লস হয়েছে বা আমার এক্সট্রা লাভ হয়েছে এটার জন্য কিন্তু আমার এই ব্যয়টা পরিবর্তন হবে না, অর্থাৎ কর্মচারীদের কিন্তু বেতন দিয়ে যেতে হবে। বা কারখানার ভাড়া 20,000 টাকা, এটা কিন্তু আমার প্রতিষ্ঠানের লস লাভের উপর নির্ভর করবে না, অর্থাৎ এটাও কিন্তু স্থির। কিন্তু কাঁচামালের খরচ একটা সময় কিন্তু পরিবর্তন হয়, অর্থাৎ আজকে আমি একটা কাঁচামাল হচ্ছে দেখা যাচ্ছে 200 টাকা দিয়ে কিনছি, পরের দিন দেখা গেলো এটা 10 টাকা দাম বেড়ে গেছে। তো এই জন্যই কিন্তু এটাকে বলা হচ্ছে স্থির ব্যয় নয়। তো এটা হচ্ছে উত্তর পেয়ে গেছো, নিচের কোনটি স্থির ব্যয় নয়, সেটা হচ্ছে কাঁচামালের খরচ। তো কেমন ছিল তোমাদের মার্কেটিং কোশ্চেন অবশ্যই জানাবে, এবং কয়টা করে তোমাদের হয়েছে সেটাও জানাবে। এবং ওভারঅল যেহেতু আমাদের কোশ্চেন মোটামুটি সলভ হয়ে গেছে, তোমরা ততক্ষণে কমেন্ট সেকশনে জানাও। আচ্ছা, তো আমরা মোটামুটি সব কিছু এখন মার্কেটিং শেষ করেছে। মোটামুটি আমাদের বাংলা থেকে শুরু করে ইংরেজি থেকে শুরু করে যতগুলো কোয়েশ্চেন্স তোমাদের 5টা সাবজেক্টে দাগানো লাগে, প্রত্যেকটা সাবজেক্টের সলভ আমরা দিয়ে দিয়েছি। এমসিকিউর জন্য, রিটেনের জন্য আমাদের পেজ থেকে তোমাদের পুরো একটা আনসার আমরা আপলোড করে দিব, ঠিক আছে? সো আমাদেরকে যারা একটু ক্লাসে আছো তোমরা জানাই দাও তোমাদের কতটা মানে কতটা এমসিকিউ হয়েছে আর কি। এবং ওভারঅল আল্লাহ ভরসা, টেনশনের কোনো কারণ নেই, ঠিক আছে? যতটুকু হয়েছে ততটুকু আলহামদুলিল্লাহ। এটা যদি খারাপ হয়ে থাকে এখানেও মন খারাপ করার কিছু নাই। সামনে আমাদের আরও পরীক্ষা আছে। অনেকের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের হয়তো ওই পরীক্ষাটা ভালো হয়েছে, ভালো হয়নি, তখন হচ্ছে দেখা যায় অন্যগুলো পড়ার জন্য হচ্ছে মোটিভেশন পায় না অথবা মন খারাপ হয়। সো এই ক্ষেত্রে এই জিনিসটা কোনোভাবে আনা যাবে না। যা হয়েছে যতটুকু হয়েছে তার জন্য আলহামদুলিল্লাহ। এবং যদি ভালো না হয় কোনো কারণে, তাহলে হচ্ছে যদি ভালো হয় তাহলে কংগ্রাচুলেশনস, আর যদি কোনো কারণে ভালো না হয় তাহলে হচ্ছে বাকি যে ইউনিভার্সিটির পরীক্ষাগুলো আছে সেগুলোর জন্য ভালো মতো প্রিপারেশন নিতে হবে। সো ওভারঅল তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং সবার জন্য শুভকামনা। সেই সাথে আজকের লাইফ এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।